থমথমে সর্দার বাড়ি। মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। চারিদিকে ভেঙে যাওয়া জিনিসপত্রের ছড়াছড়ি। বাড়ির প্রতিটি মহিলা আতঙ্কে নীল হয়ে তাকিয়ে আছে। শ্যামসুল সর্দার হতাশা হয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর আস্তে পায়ে চলে গেলেন নিজের রুমে। স্পর্শীকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে করুণ স্বরে আরসির মা বলেছিল, আহারে, মেয়েটা কত খুশি হয়ে আমাদের সাথে পিঠা বানাইছিল, আর ওর ভাগ্যেই রইল না। এই পিঠা কি আমাদের গলা দিয়ে নামবে? মুহূর্তেই ছুটে রান্নাঘরে গেল শোভম। পিঠার হাঁড়ি শুদ্ধ টেনে ফ্লোরে ছুঁড়ে মারল। মুখ দিয়ে অজস্র বিশ্রী গালমন্দ করতে লাগলো। নীরব বাধা দিতে গেলে বসার ঘরে পুরনো আমলের বড় বক্স টিভিটা ছুঁড়ে ফেললো ফ্লোরে। মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আশি রুমের দরজার সামান্য ফাঁক করে তাকিয়ে আছে বাইরে। ভয়ের চোটে থরথর করে কাঁপছে সে। টিভিতে যে বাবার বড্ড প্রিয়, রোজ নিতে হাতে ওই টিভিটা মোছে সে, আর সেটাই ভেঙে ফেলল এই মুহূর্তে। কেন? আগামী কয়েকদিন আর সে ভাইয়ের সামনে যাবে না। তাকে দেখলেই যদি রেগে মেগে বলে বসে, বড়টার মতো হওয়ার চেষ্টা করবি না, তাহলে কেটে টুকরো টুকরো করে বস্তে করে বিষকের নদীতে ফেলে দেবো। দরজা ঠেলে প্লেট হাতে রুমে ঢুকলেন পিয়াসা। ভেতরে খাটের ওপর শুয়ে ফোন স্ক্রল করছে স্পর্শী, আর পাশের প্রেমা টেবিলে বসে পড়ছে। টেবিলের উপর খাবারের প্লেট রেখে প্রেমাকে তাড়া দিলেন নিচে খেতে যাওয়ার জন্য। চুপচাপ কোনো বাক্য ব্যয় না করেই বই বন্ধ করে নিচে চলে গেল প্রেমা। শাশুড়ির কথা শুনতেই ফোন রেখে নড়েচড়ে বসলো পিয়াসা। পাশেই বসলেন। তারপর গম্ভীর দৃষ্টি দিয়ে দেখলেন স্পর্শীকে। মেয়েটা গায়ের রঙটা একদম লাজবাব। ফর্সার মধ্যেও একটা তফাৎ থাকে। কারো রং ফ্যাকাশে হয়, কারো রং ধপধপে সাদা হয়, কিন্তু মেয়েটার গায়ের রংটা যেন চেহারার মাধুর্য আরও বাড়িয়ে তুলেছে। মাশাআল্লাহ, পুরো শরীরটা যেন কোনো মায়ার রাজ্য। পিয়াসা স্পর্শীর মুখের দিকে তাকালেন। কোনো সাজসজ্জার ছিটে ফোটাও নেই। গায়ে কালো রঙের টপসটা যেন সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। দুহাত দিয়ে স্পর্শী গাল আঁকড়ে ধরলেন। মুখ দিয়ে ছোট্ট সুরে বের করলেন, মাশাল্লাহ। তারপর হাতে চিকন ছুরি জোড়া খুলে পরিয়ে দিলেন স্পর্শীর হাতে। স্পর্শীর ভীষণ অস্বস্তি হচ্ছে তার। ঠিক কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। আচ্ছা, এই চুড়ি দিল, এখন সে কি ধন্যবাদ বলবে, নাকি চুড়ি খুলে তার হাতে দিয়ে বলবে, না না শাশুড়ি মা, আমার এসব কিছু লাগবে না। তোমার নাম কি আম্মু? পিয়াসার কথায় চমকে উঠল স্পর্শী। নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে বলল, স্পর্শিয়া সর্দার। কি করো তুমি? মানে লেখাপড়া করছো কিসে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে চলছে। বাহ, তা আমার ওই বাদর ছেলেটা তোমাকে কিভাবে ফাঁসালো? মুহূর্তেই হেসে দিল স্পর্শী। পিয়াসাও হাসলো। তারপর প্লেট দেখিয়ে বলল, কালকে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তার আগে এখানেই থাকবে, একদম পরশের সাথে দেখা করবে না, বুঝেছ? এখন খেয়ে নাও, আমি নিচে যাই, দেখি কার কি লাগে। স্পর্শী মাথা নুয়ে সায় দিল। পিয়াসা রুম থেকে বেরিয়ে নিচে তাকিয়ে পরশকে একবার দেখল। তার পাফেল ফর্সা হলো প্রেমা, আর পরশ হয়েছে শ্যামলা। এর মধ্যে প্রেমা আবার উজ্জ্বল শ্যামলা। কিন্তু পরশ একটু চাপা মুখ ঘুরিয়ে পুনরায় রুমের দিকে চাইল। স্পর্শীকে দেখতেই মনে হলো রুমের মধ্যে কোনো এক পরী বসে আছে। মনে ভয় জমে গেল তার। এই শ্যাম বরণ ছেলের সংসার করবে তো এই মেয়ে, নাকি দুদিন যেতে মোহ কেটে গেলে চলে যাবে বাপের বাড়িতে? মুহূর্তেই মন গর্ব নিয়ে বলল, কেন, তার ছেলেই বা কম কিসে? একজন সংসদ সদস্য সে। আচার আচরণ, আদব কায়দা, লেখাপড়া সব কিছুতেই এগিয়ে। আর দেখতেও বা খারাপ কোথায়? ছেলেদের ফর্সা রং একদমই মানায় না। তার পরশ তো মূল্যবান, কোনো পাথরের চাইতে কম না। গাল ভর্তি হেসে দিয়ে নিচে নামলেন পিয়াসা। রাত 12:30। দূর থেকে কুকুরের সেই ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে চারিদিকে। নিস্তব্ধ অন্ধকার বিরাজমান। খাটের ওপর শুয়ে এপাশ ওপাশ করছে পরশ। আজকে ঘুমেরও তাকে নিয়ে মজা নিচ্ছে। আশ্চর্য ব্যাপার স্যাপার, সে যে একজন এমপি, তার দম কেউ দিচ্ছে না। এই তো দুটো রুম পরে স্পর্শী আছে তার বউ, অথচ সে দেখা করতে পারবে না। অদ্ভুত সব নিয়ম কানুন। হাত ফিরতেই মেসেজের টুং শব্দ কানে এলো পরশের। বালিশের পাশে হাত
মাত্রে ফোন হাতে নিতে দ্রুত বেগে উঠে বসলো। স্পর্শী নাম্বার থেকে মেসেজ এসেছে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে, নেতামশাই, খুব মিস করছি আপনাকে। একদম ঘুম আসছে না। চলুন না, লুকিয়ে লুকিয়ে ছাদে যাই। আজকের রাতটা চন্দ্রবিলাস করে কাটাই। হিসেব বরাবর আজকেই তো আমাদের মধুচন্দ্রিমা। পরশের গলা শুকিয়ে গেল। হার্ট দ্রুত চলছে, এই মেয়েটা তাকে না মেরে শান্তি পাবে না। দ্রুত পায়ে ফোন রেখে অন্ধকারে হাতরে স্যান্ডেল পরল। ঘরে লাইট অন না করে দরজা দিয়ে বাইরে বের হলো। পা টিপে টিপে সবার দৃষ্টি অগোচর প্রেমার রুমের সামনে এলো। এটি দরজা তো ভিতর থেকে বন্ধ। ফোনও আনেনি পরশ। নিজেকে ধাতস্থ করে কিছুক্ষণ পায়চারি করলো, তারপর আঙুল দিয়ে দরজার উপর আলতো টোকা দিল, কিন্তু ওপাশ থেকে নিরুত্তর। পরবর্তীতে আবার টোকা দিলে সাথে স্পর্শী বলে নিচের সরে কয়েকবার ডাক দিল। দুম করে উঠে বসলো স্পর্শী, দু হাত দিয়ে মুখ চেপে ধরে কোনো মতে নিজের হাসিকে থামালো। তারপর চেহারাকে ভয় কাতর করে প্রেমা ঠেলে উঠল। ঘুমন্ত প্রেমাকে উঠাতে বেশ বেগ পেতে হলো স্পর্শী। পরবর্তীতে কানের কাছে গিয়ে ছোট্ট করে বলল, এই প্রেমা, ওঠো, তোমার রুমে চোর ঢুকেছে। ধরফর করে উঠে বসল প্রেমা। অন্ধকারের মধ্যে স্পর্শীকে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখে আরও ভয় পেয়ে গেল। সব সময় গম্ভীর থাকতে চাও মেয়েটা ঘুমের ঘোরে ভুলে গেল নিজের অভ্যাসকে। নিজ সত্তাকে বাইরে বের করে বাচ্চাদের মতো ঝাপটে ধরল স্পর্শীকে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, চোর কখন এসেছে ভাবি? আহমুক বনে গেল স্পর্শী। ইচ্ছে করছে হাত পা ছুঁড়ে বিছানায় গড়াগড়ি খেয়ে হাসতে, কিন্তু আফসোস পারছে না। পুনরায় নিজেকে গম্ভীর করে প্রেমার উদ্দেশ্যে বলল, এই তো মিনিট 5 আগে এসেছি। আমি মেসেজ দিয়েছিলাম তো তাই। অন্ধকারের মধ্যেই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল প্রেমা। মেসেজ দেওয়ার পর চোর সেজে এসেছে মানে কি? মস্তিষ্কে প্রখর চাপ দিয়েও এর উত্তর বের করতে পারল না প্রেমা। সে কি ভাবিকে একবার জিজ্ঞাসা করবে? না না, তাহলে যে তাকে বোকা ভাববে। নিজেকে বুদ্ধিমতী প্রকাশ করতে স্পর্শীকে ঝাপটে ধরে চিৎকার শুরু করে দিল। আম্মু, চোর! আব্বু, চোর! আমার রুমে চোর! ভ্যাবাচাকা খেয়ে গেল পরশ। সে তো ওদের রুমের সামনেই আছে, তাহলে চোর ঢুকলো কোথা থেকে? পাভেলের রুমেই বসে মহিউদ্দিন শিকদার, পিয়াসা আর পাভেল বিয়ের লিস্ট করছিল। এরই মধ্যে প্রেমার চেঁচামেচির আওয়াজ পেতেই দ্রুত ছুটল পরশের রুমে। পরশকে দেখে পিয়াসা ভ্রু কুচকে ফেলল, তারপর কিছু না বলেই দরজা ধাক্কা দিল। আম্মু, দরজা খোল মা। এই তো, কোথায় চোর? প্রেমার রূপ এখনও অন্ধকার। ভয়ের চোটে লাইট জ্বালানো সাহসটুকু সে হারিয়ে ফেলেছে। এদিকে স্পর্শীকে এমনভাবে ঝাপটে ধরে আছে যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। শেষে বাধ্য হয়ে প্রেমাকে ছেড়ে দ্রুত লাইট জ্বালিয়ে দরজা খুলল। হুড়মুড় করে ঘরে ঢুকলো সবাই। পরশু সবার পেছনে চোরের মতো মুখ করে এগিয়ে এলো। কই চোর? এমন রাক্ষসের মতো চিৎকার করছিলি কেন? একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি। প্রেমা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছিল তো, এইখানেই দরজা টোকা দিচ্ছিল, আর ভাবি নিজেও শুনেছে ওই চোর ডাকছিল তো। মুহূর্তে পিয়াসার ভ্রু টান টান হয়ে গেল। পরশ অস্বস্তিতে হাঁসফাঁস করছে আর চারিদিকে তাকাচ্ছে। স্পর্শীর দিকে তাকাতেই দেখল সে ঠোঁট কামড়ে হাসছে। তুই এখানে এত রাতে কি করছিলি? পিয়াসা পরশের উদ্দেশ্যে বলল। চমকে উঠল পরশ, বলল, আমি তো ওই প্রেমার চিৎকার শুনে আসলাম। চোর চোর বলে ছিল খুব। স্পর্শী পেট ফেটে আসছে হাসিতে, আফসোস পারছে না। মহিউদ্দিন শিকদার কিছু একটা ভেবে মাথা নিচু করে হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে। এত সব রুম রেখে চোর তোর রুমটাকেই বেছে নিল, আর বাঁচবেই না বা কেন? চোর তো নতুন বইয়ের গন্ধ পেয়েছে। মুহূর্তেই দুম করে পিঠির উপর কিল মারল পরশ। তারপর বলল, তুই কি ইনডিরেক্টলি আমাকে চোর বলছিস? বললাম না আমি আসিনি, চোর এসেছে শুনে আসলাম। পাভেল ছিটকে মায়ের পেছনে গেল। তারপর রসিয়ে রসিয়ে বলল, আজব তো, আমি কি বলেছি নাকি? তুই এসেছিলি, এটাই তো ওরকম হয়ে গেল না? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। পিয়াসা আর কিছু বললেন না। পরশকে দেখেই বোঝা যাচ্ছে বেচারা ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। পাভেলকে বললেন, তুই রুমে আয়, আরও অনেক লিস্ট বাকি আছে, ঘুমাতে যাব। পাভেল আর কিছু বলল না। মায়ের পিছু পিছু চলে গেল ঘর থেকে। সবাই যাওয়ার সাথে সাথে স্পর্শী দম ফাটানো হাসিতে মেতে উঠল। পরশের কাছে এসে হাসতে হাসতে বলল,
সরি সরি নেতামশাই, আমি সত্যিই বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে, বাট আমি কিন্তু দারুণ এনজয় করেছি। প্রেমা স্পর্শীর কথার আগামাথা বুঝতে পারছে না, নীরব হয়ে তাকিয়ে আছে এদিকে। পরশ দাঁতে দাঁত চেপে বলল, হেসে নাও, তোমার দৌড় কাল রাত পর্যন্ত, এর মধ্যে যত পারো মজা করে নাও। তবে মনে রেখো, পরশ শিকদার সব কিছু সুদ সমেত ফিরিয়ে দেবে। মুহূর্তেই হাসি বন্ধ হয়ে গেল স্পর্শে। শীত তারা বেঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, হাত পা শিরশির করছে। উপস, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। দ্রুত পায়ে খাটের দিকে এগিয়ে গেল। প্রেমার উদ্দেশ্যে বলল, দ্রুত দরজা আটকে লাইট নিভিয়ে শুতে আসো। পরশও আর দাঁড়ালো না, চঞ্চল পায়ে চলে আসলো নিজের রুমে। ফোনটা ধরতে স্পর্শের মেসেজের দিকে চাইলো, সাথে সাথেই রেগে বন্ধ করে দিল মোবাইল। দাঁতে দাঁত চেপে বলল, চন্দ্রাবিলাস করতে রেখেছিলাম, চোরের বিলাস করিয়ে ছাড়লে অসভ্য মেয়ে। আমাকে নিয়ে মজা করে, আমার ফিলিংসে নিয়ে মজা করে, আবার মনে করিয়ে দেয় আজ নাকি মধুচন্দ্রিমা, চোরের চন্দ্রিমা আবার। সকাল 8টা। সর্দার বাড়ি বসার ঘরে বসে আছেন মহিউদ্দিন শিকদার এবং তার ভাই। কিছু মিষ্টি নিয়ে এই প্রথমবার আত্মীয়তার খাতিরে ছুটেছেন সে বাড়িতে। সামনে থমথমে মুখে শ্যামসুল সর্দার বসা। দেখুন ভাই সাহেব, ছেলে মেয়ে দুটো নিজেদের ইচ্ছায় দুজন দুজনকে বিয়ে করছে। এটা আপনি কেন, আমরাও জানতাম না। যাই হোক, পরিস্থিতির চাপে কালকে মেয়েটাকে নিয়ে গেছে। আমি জানি আপনার খারাপ লেগেছে, কিন্তু তাই বলে তো মেয়েকে অস্বীকার করা যায় না। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে ওদের বিয়েটা পড়াতে চেয়েছিলাম। বাবা হিসেবে আপনার তো থাকা উচিত পড়শিমার কাছে। ওর তো মাও নেই যে বলবো। মেয়েটা হয়তো এতদিন কষ্ট পায়নি, কিন্তু আজ বিয়ের দিনে একদম একা থাকবে, এতে ভীষণ খারাপ লাগবে ওর। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, অবশ্যই আসবেন। যখন একা একা নাচতে নাচতে বিয়ে করতে পেরেছে, তখন আমাদের প্রয়োজন কি? ও এবারের কেউ না। স্যার, আপনাকে আমি সম্মান করি, দয়া করে সম্মানটা নষ্ট করবেন না। এবার আসতে পারেন, যা বলতে এসেছিলেন শুনে নিয়েছি। শুভম রুম থেকে বের হতে বলল। হতাশ হলেন মহিউদ্দিন শিকদার। শ্যামসুল সর্দারকে নীরব দেখে আর কিছু বলতে পারলেন না, চুপচাপ বেরিয়ে এলেন সেখান থেকে। রুম ভর্তি মেয়ে মানুষ, কেউ কেউ পার্লার থেকে সাজাতে এসেছে, আবার কেউ কেউ এই বাড়ি আত্মীয়। প্রায় 1 ঘন্টা ধরে স্পর্শীকে হলুদ শাড়ি পরাচ্ছে পার্লারে মেয়েরা, অথচ পরেই উঠছে না। একবার একভাবে পরাই তো আবার খোলে। ভীষণ বিরক্ত হয়ে উঠেছে স্পর্শী। সে নিজেই তো কত ভালো করে শাড়ি পরে। ভার্সিটির বিভিন্ন ফাংশানে হোস্টেলে মেয়েরা তার কাছে আসে শাড়ি পরার জন্য, সাজার জন্য। এই মুহূর্তে ইচ্ছে করছে সবাইকে তেড়ে মেরে রুম থেকে বের করে দিতে, তারপর নেতামশাইকে শাড়ি পরে বলবে, দেখুন নেতামশাই, আমি কি সুন্দর করে শাড়ি টাড়ি পরে ফেলেছি। আপনি এই পার্লারে মেয়েটাকে বিদায় করুন, ওদের ফি বাবদ টাকাগুলো আমায় দিয়ে দিন। আমি গিয়ে পেট পুড়ে কয়েক প্লেট ফুচকা খাই। কিন্তু আফসোস, বলতে পারছে না। নিজের বিয়ে বলে কথা। চোখে কাজল লাগানোর আগে মুহূর্তে স্পর্শের ফোনে টোন বেজে উঠল। রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ঝাঁঝালো স্বর ভেসে এলো, বাহ বাহ, চমৎকার, সত্যি তুই প্রশংসার যোগ্য স্পর্শী। আমার মুখে চুনকালি ঘষে দিয়ে নিজেই নিজের জায়গা খুঁজে নিলি। থেমে ডুব করে কেঁদে উঠে বলল, তোকে তো আমি এই শিক্ষা দেইনি মা। কি করে এমন কাজ করলি তুই? সবাই আমি দোষারোপ করছে, আমায় দোষী বানাচ্ছে। আমি তোকে সঠিক শিক্ষা দিতে পারিনি। সত্যি আজ আমারও মনে হচ্ছে আমি ভুল করেছি। তোকে আমার একটুও স্বাধীনতা দেওয়া উচিত হয়নি। আর কিসের স্বাধীনতা? তোকে তো আমার কাছে নেওয়াই উচিত হয়নি। জন্মের পর এখানেই রেখে যাওয়া উচিত ছিল। পরিবার ছাড়া বড় করেছি বলেই আজ পরিবারের মর্মটাটা বুঝতে পারলি না। কি করে সব কিছু লুকালি আমার কাছে? ছেলে তোর পছন্দ, এমনকি বিয়েও করবি, এই সামান্য কথাটুকু আমাকে বললে কি আমি তোকে বাধা দিতাম? কাল রাতেও তো তুই কথা বললি আমার সাথে, তখনও কি বলতে পারলি না? আমারই দোষ, আমি একটু বেশি ভাবছি। আমি তো আর তোর মা না, খালামণি হই। মা হলে নিশ্চয়ই এত বড় কথা লুকাতে পারতিস না। আমায় ছাড়া বিয়ে করতি না, এমনকি জামাইয়ের হাত ধরে তার বাড়িতে গিয়ে উঠতিস, সেটাও না জানিয়ে পারতিস না। যাই হোক, তোর বাপের বাড়ি এসেছিলাম, তুই তো আসতে বলেছিলি, এলাম। যা অপমানিত হওয়ার হলাম, এখন আবার চলে যাচ্ছি, ভালো থাকিস। দম বন্ধ হয়ে আসছে স্পর্শী। ভিতর থেকে কান্নার দলা পাকিয়ে গলার কাছে আসছে। হঠাৎ রুম থেকে দৌড় দিয়ে বারান্দায় ছুটে গেল। ফুপিয়ে উঠে বলল,
খালামণি, তুমি আমার কথাটা শোনো প্লিজ, রাগ করো না। আমি তোমায় বলতেই চাইছিলাম, কিন্তু পরিস্থিতি তেমন ছিল না। ও মনি, তুমি চেনো না আমায়? আমি তোমাকে বলিনি এমন কোনো কথা আছে বলো? ও মনি, তুমি তো আমার মাই, বলো। মা ভুল ক্ষমা করে দেয় তো? তুমিও দাও না। সরি সরি, আর কখনো এমন হবে না। ওপাশ থেকে বিশার কান্নার আওয়াজ শুনে স্পর্শী আরও জোরে কেঁদে দিল। মিয়া যাওয়ার কণ্ঠ বলল, আমি ভীষণ একা খালামণি, আমার কষ্টটা কেউ বুঝবে না। কি নেই আমার, শুধু মাই তো নেই, বাদ বাকি সব আছে, কিন্তু সব থাকতেও কেউ নেই আমার। আমি ভীষণ একা। আমি আশেপাশে তাকালে আমার পাশে কাউকে দেখতে পাই না। দিন শেষে কারোর কাছে নিজের কষ্টগুলো শেয়ার করব এমন মানুষ নেই। এমন কেন হলো আমার জীবন? অন্য 5টা মেয়ের মতো কেন নয়? সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি, আনন্দ মজায় নিজেকে মাতিয়ে রাখি। সবাই ভাবে আমার মতো সুখী কেউ নাই, কিন্তু দিন শেষে আমি তো জানি আমি কতটা একা। এই একাকিত্বের মধ্যেই হঠাৎ করে এই মানুষটা এলো আমার জীবনে। কিন্তু বিশ্বাস করো, আমি প্রশ্রয় দেইনি, একটুও দেইনি, তাও পিছু ছাড়ছিল না। আমার পরিস্থিতি এমনভাবে আমাকে জাপটে ধরলো যে আর অবহেলা করতে পারলাম না। বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছিল বলেই লুকিয়ে বিয়েটা করেছিলাম। ভেবেছিলাম এত তাড়াতাড়ি কাউকে জানাবো না, কিন্তু পরিস্থিতি হতে দিল না। ও মনি, জানো আজকে এ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমার বিয়ে, অথচ আমি ভীষণ একা। হ্যাঁ তো এত মানুষ, অথচ একটা চেনা মানুষ নেই আমার। আমার নিজের কেউ নেই। মুরব্বীরা বারবার জিজ্ঞেস করে, তোমার বাবার বাড়ি সবাই কই? জানো, খুব কষ্ট হয়। আমার মা বেঁচে থাকলে হয়তো কখনোই আমায় একা একটা অপরিচিত বাড়িতে ছাড়তো না। সত্যি তোমরা ভুল করেছো, আমার ভাগ্যটাই পুরোটা ভুল। কি হতো মা মারা না গিয়ে ওই দিন আমি মরলে? টুট করে কেটে দিল বিপাশা। স্পর্শী ফোনের দিকে তাকালো। ধীরে ধীরে কান্নাগুলো আরও বাড়ছে। হৃদয়ের ব্যথাটা হু হু কান্নার স্বরে প্রকাশিত হচ্ছে। ভাইয়া, ভাবি তো ভীষণ কান্নাকাটি করছে। হলুদ শ্বাসটা এখনো কমপ্লিট হয়নি। প্রেমার কথা শুনতে ভুরু কুচকে তাকালো পরশ। স্পর্শী কাঁদছে কেন? নিচে বাপুজিদের সাথে কথা বলেছিল সে। দ্রুত পায়ে হন হন করে হেঁটে এলো দোতলার রুমের ভেতরে। ঢুকতেই চারিদিকে তাকালো, স্পর্শী কোথাও নেই। এমপি সাহেবকে দেখে অলরেডি অনেকে রুম ছেড়ে দিয়েছে। পরশ আস্তে পায়ে হেঁটে বারান্দার কাছে গেল। দরজা খোলা। ভেতরে প্রবেশ করতেই দেখল দেওয়ালে হেলান দিয়ে হাঁটু মুড়ে বসে অনবরত কাঁদছে স্পর্শী। গায়ে হলুদ শাড়ি এলোমেলো হয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। পরশ দ্রুত বেগে স্পর্শীর পাশে বসলো। দুহাত দিয়ে দু গাল আঁকড়ে ধরে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্পর্শিয়া, কি হয়েছে? আয় পাগলি, কাঁদছো কেন? স্পর্শী মাথা তুলে করুণ চাইনি নিয়ে পরশের দিকে চাইল। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। পরশের বুক চিনচিন করে উঠল। দুহাত দিয়ে আঁকলে নিজের বুক জড়িয়ে ধরল স্পর্শীকে। আমি খুব খারাপ, বেহায়া, অসভ্য, বেয়াদব একটা মেয়ে, তাই না নেতা মশাই? পরশ আলতো হাসলো, মাথায় হাত বুলিয়ে পুনরায় জিজ্ঞাসা করলো। কি হয়েছে পাখি? ডুক করে কেঁদে উঠল স্পর্শী, বলল, খালামণি এসেছে ও বাড়িতে, আমার জন্য সবাই ওনাকে অপমান করেছে। আমার উপর খুব রেগে আছে মনি, বিয়েতে কেউ আসলো না। বলি হু হু করে কেঁদে দিল। পরশ উত্তেজিত হয়ে পড়ল। নিজেকে সংযত করে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, খালামণি আসলে খুশি হবে। মাথা তুলে চাইল স্পর্শী। চোখ মুখ চকচক করছে। মুখে বলল, ভীষণ। নাম্বার দাও তো খালামণি। স্পর্শী দিল। পরশ চলে গেল সেখান থেকে। স্পর্শী সেভাবেই বসে রইল। আদৌ কি আসবে মনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? খালামণি, আমি পরশ শিকদার বলছি, স্পর্শীর হাজব্যান্ড। শোনা মাত্রই ধাক্কা খেল পিয়াসা। তার নাম্বার জানবে কিভাবে এই ছেলে? স্পর্শী খুব কাঁদছে খালামণি, একবার আসবেন প্লিজ। ওর তো মানেই, শুনলাম আপনি ওকে ছোটবেলা থেকে বড় করেছেন মায়ের মতো। একবার আসুন না,
আপনার দোয়া খুব প্রয়োজন। নিঃশব্দে কেঁদে দিলেন বিপাশা। মেয়েটা যে খুব কাঁদছে সেটা সে দূর থাকলেও বুঝতে পেরেছে, মুখে বলল। আমি তো তোমাদের বাসা চিনি না বাবা। পরশ আলতো হাসলো, বলল, আপনার আসতে হবে না, সর্দার বাড়িতেই আছেন তো, আমি আসছি। আপনাকে ফোন দিলে গেটের সামনে আসবেন। ঠিক আছে। ক্রোধ হয়ে এগিয়ে এলো শোভ। পেছনে রাহুল ও রয়েছে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি কোথাও যাবেন না খালা। ও বাড়িতে এবারের কারো পা পড়লে তার সাথে এই সম্পর্ক থাকবে না আমাদের। চুপচাপ এসেছেন ভালো কথা, থাকুন, নয়তো আবার ঢাকায় চলে যান। ও বাড়িতে যেন আপনাকে যেতে না দেখি। রাহুল ভাই, তোমার মাকে বোঝাও। তুমি এত মাতব্বরি করছো কেন? কেউ দিয়েছে তোমাকে এই অধিকার? গত কয়দিন যা করছো মুখ বুজে সহ্য করেছি, তাই বলে ভেবো না সামনে যা করবে তাও সহ্য করব। তোমার ইচ্ছা নেই যেও না, বাড়ি কেউ যদি না যেতে চায় তাহলে যাবে না, তাই বলে বিপাশাকে আটকানোর কে তুমি? ওর ইচ্ছা হলে ও যাবে, নয়তো না। এটা সম্পূর্ণই ওর ব্যাপার, তুমি আমি নাক গালানোর কেউ না। চেঁচিয়ে কথাগুলো বলে উঠলেন শামসুল সর্দার। তারপর আবারও বললেন, আমি চাই না এই বাড়িতে আর ওই ব্যাপারে বা শিকদার বাড়ির সম্পর্কে কোনো কথা উঠুক। যার ভবিষ্যৎ সে দেখে নিয়েছে, বাস। আগেও যেমন স্পর্শকে নিয়ে এই বাড়িতে কোনো চার্জ হয়নি, আমি এখনও চাই সেটাও হোক। মনে করবে ও এখনও ঢাকায় পড়েছে। বলেই নিজের রুমে গেলেন। শুভম রেগে বাড়ি থেকে বের হয়ে গেলেন। রান্নাঘরে মায়ের আঁচলের পেছনে দাঁড়ানো আরশি নিচু স্বরে মাকে বলল, ও মা, আব্বু তো বললো যার ইচ্ছে সে যেতে পারে, তাহলে কি আমিও যেতে পারবো? আমার তো খুব ইচ্ছে করছে। আতকে উঠল আরশির মা। মেয়ের মুখ চেপে ধরে বললেন, মার খাবি আরশি, চুপচাপ ঘরে গিয়ে পড়তে বস, বড়দের ব্যাপারে নাক গলাস না, যা। প্রেমার রুমে খাটের উপর বসে আছে স্পর্শী। মুখ চোখ জুড়ে মন খারাপে বিরাজমান। সাজহীন, শুধুমাত্র হলুদ শাড়িটা যেন নতুন এক সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছে। হঠাৎ দরজা দিয়ে বিপাশা ঢুকতেই হা হয়ে গেল স্পর্শী। বিপাশার মুখ চোখ খুশিতে চকচক করছে। স্পর্শী ছুটে এসে জড়িয়ে ধরল তাকে। তারপর খাটের উপর বসিয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বুকের উপর মাথা দিয়ে ওভাবে পড়ে রইল 10 মিনিট। কেউ কিছু বলল না। প্রায় অনেকক্ষণ পর বিপাশা নিজ সাথে সাজাতে বসলো স্পর্শীকে। ঢাকায় নিজস্ব পার্লার ছিল এককালে তার, কিন্তু গত 4 বছর ধরে বন্ধ করে দিয়েছে। সেটা খালামুনির পার্লারের কারণে। স্পর্শীর শাড়ি কিংবা সাজগোজ বেশ পটু। চমৎকারভাবে নিজের ভেতরে সবটুকু দিয়ে আজ স্পর্শীকে সাজিয়েছে বিপাশা। একটু পরেই গায়ে হলুদ। পরশ এবং স্পর্শীকে তাদের ছাদে নিয়ে একসাথে বসে গায়ে হলুদের অনুষ্ঠান পালন করছে সবাই। দুপুর 1টা। গোলাপি রঙের বেনারসি পরে রুমের ভেতরেই হাঁটছে স্পর্শী। একটু পরেই বিয়ে বরণ হবে তাদের। পরশকে রুমের সামনে দিয়ে তাড়াহুড়ো করে নিচে যেতে দেখে স্পর্শী দাঁত কেলিয়ে হেসে দিল। এই মুহূর্তে সে তার নেতামশাইকে সামান্যতম জ্বালাবে সেটা ভেবে নেতামশাই বলে জোরে ডাক দিল। দুম করে দাঁড়িয়ে পড়ল পরশ। স্পর্শী ছুটতে ছুটতে সিঁড়ির কাছে এলো, হাঁপিয়ে উঠে বলল, নেতামশাই, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা ছিল আপনার সাথে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে পরশ বলল, হ্যাঁ বলো, তাড়াতাড়ি, কিছু রাজনৈতিক নেতা আসবে, ওদের রিসিভ করব। আসলে আমি ভাবছিলাম, শুনছেন তো? আরে বাবা, শুনছি, বলো। বলছি, বিয়ে তো 3 বার কবুল বললেই হয়। তো আমি তো অলরেডি 3 বার কবুল বলে দিয়েছি। এখন যদি আবার বিয়ে হয় তাহলে তো আবার 3 বার কবুল বলতে হবে। তো বলছিলাম কি, 3 বারের পর আবার 3 বার বললে এই 3 বার মাইনাস হয়ে যাবে না? না মানে 3 বার মাইনাস 3 বার সমান 0, তো এক্ষেত্রে তো কাটাকাটি হয়ে যায়। তাহলে তো আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, তাই না? পরশ চুপবুক শক্ত করে স্পর্শীর দিকে চাইল। থমথমে মুখে বলল, এটা তোমার গুরুত্বপূর্ণ কথা। স্পর্শী না বোঝার ভান করে বলল, হ্যাঁ, কেন? আপনার মনে হয় না? পরশ হতাশ হয়ে নিচে নামতে আরম্ভ করলো। স্পর্শী ছলো ছলো চোখে তাকালো সে, যে এই বিয়ের সাজে সেজে আছে, অথচ লোকটা কিছু বলল না। সে তো সাজ দেখানোর জন্যই মজা করার অজুহাতে এসেছিল। অথচ পরশের কাছে তার রাজনৈতিক নেতারাই সব নিজেকে চরম বেহাল লিস্টে ফেলে পুনরায় বলে উঠল,
আমাকে কেমন লাগছে নেতামশাই? খাবার টেবিলে নীরব হয়ে বসে আছে স্পর্শী। পেটে ভীষণ ক্ষুধা তার, অথচ তাকে খেতে দিচ্ছে না পরশের নানি। এটা নাকি নিয়ম, নতুন বউ বরের আগে খেতে পারবে না। চারিদিকে সবাই কবজি ডুবিয়ে খাচ্ছে, আর স্পর্শী নিচের দিকে তাকে পেটের সাথে যুদ্ধ চালাচ্ছে। কিছুক্ষণ আগেই কাজী তাদের বিয়ে পড়িয়েছে, এখন সবাই মিলে খাওয়া মেতে উঠেছে। বড় এক স্টিলের থালা, তার মাঝখানে 2 চামচ পোলাওকে ঘিরে এক এক করে রাখা আছে আস্ত চিকেন, বড় রুই মাছের মাথা, রোস্ট চিংড়ি, ডিম, ভাপা ইলিশের টুকরো, গরুর মাংস, খাসির মাংস, সালাদ এবং তারপর 2টো রসগোল্লা। এটা জামাইয়ের থালা। বিপাশা থালাটা নিজ হাতে সাজিয়ে পরশের সামনে রাখলো সামান্য সময়ের জন্য। নিজের খাবার দেখে হকচকিয়ে গেল পরশ। তার নানি পাশেই বসে আছে। পাবিল কোনোই দিয়ে গুঁতো মেরে পরশকে বলল, ভাই, এমন একখানা থালা পাওয়ার জন্য হলেও বিয়েটা তাড়াতাড়ি করা উচিত। স্পর্শীর খিদেই পেট মোচড় দিয়ে শুরু করেছে। বিপাশার দেখে করুণ চোখে তাকাতে ইশারা দিয়ে শান্ত হতে বলল। দ্রুত পায়ে পরশের কাছে গিয়ে আস্তে করে বলল, বাবা, তুমি খাওয়া শুরু করো। স্পর্শীটার খিদে পেয়েছে। তুমি যতক্ষণে খাওয়া শেষ না করবে ততক্ষণে ও খেতে পারবে না। চমকে তাকালো পরশ। কিছু বলার আগেই বিপাশা পুনরায় বলল, এটাই নিয়ম। পরশ আর কিছু বলল না। হাত ধুয়ে চিকেনটার এক পাশ ছিঁড়ে মুখে দিল সামান্য। একটু পোলাও মুখে দিয়েই বলল, আমার খাওয়া হয়ে গিয়েছে, আর খাবো না। আজকে উঠলেন রেহানা বেগম। হাই হাই করতে করতে বলেন, এইটা কি কও নানু ভাই? এরম হইলে তো হইব না। এইসব পদ দিয়াই একটু একটু খাইতে হইব, নাইলে তো বউ খাইতে পারবো না। নিভে গেল পরশ। দ্রুত সব পদ থেকে সামান্য একটু করে মুখিয়ে দিয়ে তারপর 2 হাত ধুতে গিয়ে পুনরায় আটকে উঠল রেহানা। বলল, আরে আরে, অন্য থালায় হাত দাও। বউরে কি না খাইয়া রাখবা নাকি এই থালায় হাত ধুইয়া? ও বিপাশা, নাও এইটা নিয়া তোমার মাইয়ারে খাইতে দাও। পরশ অবাক হয়ে বলল, এটা নিয়ে মানে এই মাখা খাবার খাবে ও? রেহানা সামান্য লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, হ, স্বামীর ঝুড়া ভাত খাইলে ভালোবাসা বাড়ে। আমিও খাইছিলাম। হতাশ হলো পরশ। এটা মহিলাদের নিয়ম কানুন, তার কিছু করার নেই। আর করতে গেলেও নানি বাড়ি মাথায় তুলবে। পরশ মাঝে মধ্যেই ভাব, এই মহিলার পেটে তার শান্তশিষ্ট মা কী করে হলো। এই তো একদম পাভেলের কার্বন কপি। খাবারের থালা স্পর্শের সামনে দিতে সে আটকে উঠল। বলল, এটা তো কারোর খাওয়া খাবার, আমি এই খাবার খাবো কেন? তড়িঘড়ি করে সামান্য নিলেন বিপাশা। স্পর্শের কানের কাছে গিয়ে ছোট্ট আওয়াজে বললেন, একদম কোনো কথা বলিস না মা, চুপচাপ খেয়ে নে। এটা পরশের খাওয়া খাবার, তোকে খেতে হবে, এটাই নিয়ম। আমরাও খেয়েছি বিয়ের সময়। তুই কোনো হাঙ্গামা করিস না মা, বিয়ে বাড়ি অনেক লোকজন, খেয়ে নে। স্পর্শী করুণ চোখে খালামণির দিকে তাকালো। তারপরে কিছু না বলেই চুপচাপ এক পাশ থেকে সামান্য কিছু খেলো। পেট উবড়ে আসছে তার। বিকেল 5টা। সবাই পড়োশির রুমে বাসর খাট সাজাচ্ছে। স্পর্শী বেনারসি চেঞ্জ করে একটা কুর্তি পরল, তারপর সোজা হয়ে পেটের উপর হাত দিয়ে শুয়ে পড়ল। ভীষণ খিদে পেয়েছে তার। এখন খুব আফসোস হচ্ছে, মনে মনে নিজেকেই ঝাড়ছে সে। কি হতো তখন ভালো করে খেলে? নেতা মশাইয়েরই তো খাওয়া খাবার। ছি স্পর্শী, সামান্য জামাইয়ের খাবার হজম করতে পারিস না, চুমু কি করে হজম করবি, বেয়াদব মেয়ে। এরই মধ্যে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো পরশ, হাতে খাবারের প্লেট। দেখা মাত্রই ছুটে গেল স্পর্শী। হাত দিয়ে খাবারের প্লেট টেনে এনে বিছানায় বসলো। বলল, উফ, আপনি কত কিউট নেতা মশাই। কি করে জানলেন আমার খিদে পেয়েছে? থ্যাংক ইউ। এভাবেই আমাকে বুঝতে থাকবেন, আর আমি একটু একটু করে পড়তে থাকবো। এই দেখুন, এই মাত্র 2 কেজি পটে গেলাম। পরশ শান্ত দৃষ্টিতে স্পর্শীর দিকে তাকিয়ে রইল। তারপর চুপচাপ খাট থেকে উঠে বাইরে বেরিয়ে যেতে লাগলো। পরশকে বাইরে যেতে দেখে মুখে খাবার নেওয়া অবস্থাতেই অস্পষ্ট গলায় বলল, এ কি নেতা মশাই, একটু বসবেন না? পরশ থমকে দাঁড়ালো, পিছু চাইলো, কিন্তু ওই চোখের দিকে আর তাকালো না। কেন যেন স্পর্শী চোখের দিকে তাকালে ওর দম বন্ধ হয়ে যায়। ভীষণ অসভ্য
হতে ইচ্ছে করে, না না অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলতে ইচ্ছে করে, মুখে বলল, হ্যাঁ, এখন তোমার কাছে আমি বসে থাকি আর পাফেল সারা বাড়িতে মাইকেল করো। এমনিতেই বাড়ি ভর্তি মেহমান, তুমি খেয়ে প্লেটগুলো ওখানে রেখে দিও, বাইরে বের হওয়ার দরকার নেই। সিঁড়ি দিয়ে নিচে নামতেই পরশ তার এক বডিগার্ডের সাথে ধাক্কা খায়। মুহূর্তেই চোখ নামিয়ে সুজন বলল, ভাই আমি দেখি নাই, সরি। পরশ হেসে দিল। সুজনের কাঁধ চাপড়ে বলল, খেয়েছিস? সুজন আমতা আমতা করে বলল। হ্যাঁ খেয়েছি। ভুরু কুচকে ফেলল পরশ, অবাক হয়ে বলল, 5টা বেজে গিয়েছে আর তুই এখনো খাসনি? সামান্য লজ্জা পেল সুজন, আমতা আমতা করে বলল, আসলে ভাই সবাইকে খাওয়ানোর পরে একটু ইম্পর্ট্যান্ট কল আসছিল, তাই বাইরে গিয়েছিলাম, আর খাওয়া হয়নি। অবাক হয়ে গেল পরশ, বলল, তুই কি পাগল? তুই নিজে নিয়ে খেতে পারতিস না? এখনো এত অস্বস্তি কেন আমি বুঝি না। তুই কি আমি কখনো বডিগার্ডের মতো দেখেছি পাভেন? আর তোকে কখনো আমি আলাদা চোখে দেখিনি। কোথায় নিজের বাড়ির মতো করে নিয়ে খাবি, আয়োজন করবি, সেজন্য খাওয়ানোর দায়িত্ব দিয়েছি, আর তুই এখনো লজ্জা পাচ্ছিস? আয় পাভেল। দ্রুত বেগে উপরে থেকে নিচে নামলো পরশ। পরশ পাভেলের কান ধরে টেনে বলল, নিজের পেট কাদারে চলবে? কে কে না খেয়ে আছে সেদিকে খেয়াল রাখবি না? এক্ষুনি ওকে তোর রুমে নিয়ে গিয়ে খেতে দে, নিচে অনেক মানুষ। পাভেল ঘাড় কাত করে সম্মতি জানালো। তারপর যেতে যেতে সুজনকে বলল, দেখেছিস ভাই তোকে আমার থেকেও বেশি ভালোবাসে। ইস, যদি জানতাম ওই দিনগুলো থেকে ভাইকে বাঁচালে এতটা ভালোবাসা পাবো, তাহলে শালা তোকে তো ভাইয়ের আশেপাশেই আসতে দিতাম না, আমি নিজেই বাঁচাতাম। বিনিময়ে সুজন আলতো হেসে দিল। সত্যি পরশ ভাই তাকে ভীষণ ভালোবাসে, একদম অন্ধের মতো বিশ্বাস করে। রাত 11টা, সারা রুম জুড়ে নিস্তব্ধতা। ফুলের সুঘ্রাণে চারিদিকে মোমো করছে। বিছানার মাঝখানে খয়েরি রঙের লেহেঙ্গা পরে বসে আছে স্পর্শী। প্রায় আধ ঘন্টা যাবৎ বসে আছে সে। ঘাড় পিঠে এবার সত্যি ব্যথা করছে বসা থেকে। উঠে এবার সারা রুম পায়চারি করলো সে। এরই মধ্যে খুট করে দরজা খোলার শব্দ আসলো। দ্রুত বেগে ছুটে গিয়ে ঘোমটা দিয়ে আবার নিজের জায়গায় বসলো স্পর্শী। পরশকে ভেতরে আসতে দেখে অদ্ভুতভাবে হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। তার হৃদস্পন্দন অলরেডি বেড়ে গেছে। বুকের মধ্যে দ্রুম দ্রুম শব্দে কেউ হাতুড়ি পেটাচ্ছে। পরশ ধীর পায়ে স্পর্শীর পাশে বসলো। দুহাত দিয়ে ঘোমটা সরাতেই ছিটকে দূরে গেল স্পর্শী। এই একদম না, আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। দুপুরবেলা জিজ্ঞেস করেছিলাম আমায় কেমন লাগছে, বলেছিলেন আপনি নিজের ইগো দেখিয়ে চুপচাপ চলে গেছিলেন। এখন এসেছেন কেন লুচুগিরি করতে? ভ্যাপাচাকা খেয়ে গেল পরশ। সারাদিন তো ঠিকঠাকই ছিল, যত রাগ সব বাসর করার সময় বের হতে হলো। নিজেকে সংযত করে ধীর কণ্ঠে বলল, আমি তো আমার বউকে একা একই নীরবে এক রুমে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চেয়েছিলাম, তাই বলিনি। আর আসল কথা হচ্ছে আমি নিজেকে সামলাতে পারতাম না স্পর্শিয়া, তাই। ইস হয়ে গেল। লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল স্পর্শী। তারপর বিছানার এক পাশে গিয়ে গুটিসুটি পাকিয়ে শুয়ে পড়ল। হতভম্ব হয়ে গেল পরশ। আদৌ কি রাগ কমেছে স্পর্শী? হাতের গিফটটা টেবিলের উপর রেখে ঘড়ি খুলল। তারপর লাইট নিভিয়ে জানলা খুলে দিল। ঘরে অলরেডি একটা মোমবাতি জ্বলছে। ধীর পায়ে বিছানায় উঠে নিজেও স্পর্শীর পাশে শুল। ডান হাত দিয়ে আলতো করে স্পর্শী গাছে হতে ছিটকে দূরে সরিয়ে দিল হাত। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো চমকে উঠল পরশ। ধুর, এই মেয়ের যত রাগ সব বাসর রাতেই হতে হলো। নিজেকে ধাতস্থ করে কয়েক মিনিট চুপ রইল পরশ। তারপর আরেকটু কাছে এগিয়ে গেল। হুট করে স্পর্শীর হাত টেনে সোজা করে শুয়ে নিজেও ভর দিল তার উপরে। চমকে উঠল স্পর্শী। গলা শুকিয়ে গেছে তার। আবছা আলোয় অনেকক্ষণ স্পর্শীর দিকে তাকিয়ে রইল পরশ। তারপর হুট করে বলল, ভীষণ গরম লাগছে তাই না? চলো লেহেঙ্গাটা খুলে দেই। রাতের নিকষ অন্ধকারে ভেদ করে পৃথিবীতে ধীরে ধীরে শুভ্রতার প্রতীক হিসাবে আলো ছড়িয়ে পড়ছে সূর্য। এখনও ওঠেনি পূর্ব দিকের আকাশ। সামান্য লাল আভা ছড়িয়েছে মাত্র। জানলা দিয়ে রুমের মধ্যে আলোয় রেশ পড়তেই আড়মোড়া ভাঙল স্পর্শী। উপর হয়ে উঠতে পরশের ঘুমন্ত মুখটা দৃষ্টিগোচর হলো। এক ধ্যানে তাকিয়ে রইল শ্যামলা তমাটে মুখখানির উপর।
পরক্ষণই রাতের কথা মনে হতে দুহাত দিয়ে মুখ চেপে ধরে হেসে দিল। বিছানায় শুয়ে পরশের বুকের উপর ভর দিয়ে পুনরায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আঙুল দিয়ে লোভময় প্রশান্ত বুক আঁকি ঝুঁকি করতে গিয়ে নজরে এলো হাতের লাল দাগ। পরক্ষণই মনে পড়ল রাতের কথা। নেতামশাইকে বাধা দিতে গেলে এক পর্যায়ে কামড়ে মেরেছিল হাতের উপর। মতি মুখ দিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য এমপি। নড়ে চড়ে উঠল পরশ। সে তো গভীর ঘুমে নয়, চোখ বন্ধ করে শুয়েছিল। মাত্র দপ করে চোখ খুলতেই হক চোখে যায় স্পর্শ। তাড়াহুড়ো করে পরশের গায়ের উপর থেকে সরে আসে। এরই মধ্যে কোমর ধরে টেনে নিজের বুকের সাথে ঠেসে খাওয়ায় পরশ। কানের কাছে মুখ নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, সভ্য হয়েই তো ঘুমিয়েছিলাম, সহ্য হয়নি তোমার দুর্নাম ঘটলে। এবারে যখন অভিযোগ তুলেই ফেলেছ, তবে একটু একটু অসভ্য হতে গিয়ে। হেসে দিল পরশি। পরশ আরও গভীরভাবে জড়িয়ে ধরল তাকে। চুলে নাক ডোবাতে পরশ নাক কুচকে ফেলল, বলল, চুলটাও মুছতে শেখনি এখনো? ওঠো, আমি মুছে দিচ্ছি, হয়তো পরে চুল পড়ে যাবে। স্পর্শী উঠল না, ওভাবেই শুয়ে রইল। পরশ টাওয়েল আনলো, তারপর আলতো করে চুলগুলো মুছতে লাগলো। হঠাৎ কিছু মনে পড়তে দ্রুত উঠে গেল সেখান থেকে। স্পর্শী ওভাবেই পড়ে রইল। সারা শরীর ভীষণ ব্যথা করছে, মাথাটাও ধরেছে। এরই মধ্যে পরশ বলল, হয়ে গিয়েছেন বলি 5 ইঞ্চি কালার করা চুল স্পর্শের সামনে ধরল। আটকে উঠল স্পর্শে। ধরফড়িয়ে উঠে বসে ছল ছল চোখের চুলের দিকে তাকিয়ে রইল। রাগে দুঃখে এক প্রকার কেঁদেই ফেলল সে। বলল, এটা আপনি কি করলেন? আমার এতগুলো চুল কোন সাহসে কাটলেন আপনি? আমার চুল! তো কি করবো, বাদরের লেজের মতো নিচে চুলগুলোর রং করে রেখেছো কেন? বিচ্ছিরি দেখাচ্ছে, তাই কেটে দিয়েছি। কান্নাকাটি করার কিছু নেই, কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে। রেগে চেঁচিয়ে উঠল স্পর্শী। বলল, বড় হবে সেটা আমিও জানি। কত শখ করে কালার করেছি আমি, আর আপনি সেটা কেটে ফেললেন। আমি আবার কালার করব। এইবার শুধু নিচের টুকুটা, পুরো চুল করব কালার। কোনো রকম সময় ব্যয় না করে পরশ বলল, তাহলে তোমাকে পুরোটাই নেড়া করে দেবো। ভ্যাবাচাকা খেয়ে গেল স্পর্শী। পরশ স্পর্শীকে ওভাবে তাকাতে দেখে বলল, কি ভেবেছ, বিয়ের আগে তোমার সব বাতরামি সহ্য করেছি বলে বিয়ের পরেও সহ্য করব? নো মিসেস শিকদার, এটা তোমার ভুল ধারণা। সব বাতরামি ছুটিয়ে দেব আমি। আমায় চিনতে ভুল করেছ। একদম ভদ্র নরম বউদের মতো থাকবা। বলে পরশ বাথরুমে চলে গেল। আর স্পর্শী তপ দেখে পরশের কথাগুলো ভাবছে। মা চাচিরা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এই ফাঁকে মোবাইল নিয়ে ছাদে চলে গেল আশি। এত ঝামেলায় পাভেল ভাইকে একদম ফোন দিতে পারেনি। আজ প্রায় 2 দিন পর সে পাভেলের সাথে কথা বলবে। টানা 3 বার ফোন দেওয়ার পরও উপাস থেকে রিসিভ হলো না। বিরক্তিতে চোখ মুখ কুচকে আবারও ফোন দিল। আশি রিসিভ হতে উপাস থেকে ঘুম ঘুম কণ্ঠে ধমকে পাভেল বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? ফোন ধরছি না, সেটা নজরে আসছে না তোমার? এতবার ফোন দিচ্ছ কেন? ঘুমাচ্ছি আমি। আশি পাভেলের ধমক শুনে গোল লাগানো কণ্ঠে বলে উঠল, পাভেল ভাই, আবার পড়ে গেলাম। চমকে উঠল পাভেল। বিছানায় বালিশ ঠেস দিয়ে বসে জিজ্ঞাসা করলো, কোথায় পড়েছো? ঠোঁট টিপে হেসে দিল আশি। মুখে বলল, আপনার প্রেমে। এই যে আপনি ধমকগুলো দিচ্ছেন, আমি 100% শিওর পাভেল ভাই, এটা যদি রেকর্ডিং করে আপনাকে শোনানো যেত তাহলে আপনি নিজেই প্রেমে পড়ে যেতেন। আমার কি দোষ বলুন? পাভেল নিঃশব্দে হাসলো। মনে মনে বলল, এ মেয়ে, আমি তো অলরেডি পটে আছি। এইসব মিষ্টি মিষ্টি কথা বলে আর পটাতে হবে না গো। পরক্ষণই ভাবলো, সেটা বলেও বা ক্ষতি কি? ভাই নিজেই তো ও বাড়ির মেয়ে এনে বাসর করে নিয়েছে। সে প্রেম করলেই বা কি ক্ষতি? শান্ত কণ্ঠে বলল, আরশিয়া, ভালোবাসো আমায়? খুব, ভীষণ, অনেক। পাভেল হাসলো। শান্ত কণ্ঠে বলল, বিয়ে করবে আমায়? আরশি হোঁচট খেল। বার কয়েক নাম্বারের দিকে চোখ বুলিয়ে দেখলো এটা রং নাম্বার কিনা। আচ্ছা, এত মধুর কণ্ঠ যে হজম হচ্ছে না তার। উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ চাই। পাভেল হাসলো, বলল, তাহলে মন দিয়ে পরীক্ষাটা দাও। আর তো মাত্র 25 দিন বাকি। এক্সাম দেওয়ার পরপরই নিয়ে আসবো আমার কাছে। নুয়ে গেল আশি। করুণ কণ্ঠে বলল, কিন্তু আব্বু আর ভাইয়ারা যে।
বলার আগেই পাভেল বলল। তোমার বড় বোনের মতো বাড়ি গিয়ে তুলে আনবো। আর সে খুশিতে উৎফুল্ল হয়ে নেচে উঠল। তার পাভেল ভাই তাকে বিয়ে করবে ভাবতেই ছাদ থেকে লাফিয়ে নিচে তো আবার উপরে উঠতে করছে ইস। ফোনের দিকে তাকাতেই দেখলো পাভেল ফোন কেটে দিয়েছে। ফোনটাকে বুকের সাথে কিছুক্ষণ চেপে ধরে নিচে চলে গেল। শিকদার বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে সর্দার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন বিপাশা। আসার সময় স্পর্শী খুব কেঁদেছে। বিপাশার ও ভীষণ কষ্ট হয়েছে স্পর্শীকে ছেড়ে আসতে। মন হচ্ছিল কলিজাটা ছেড়ে দিয়ে চলে এসেছে বাড়ি ফিরে কী করে ছেলের চোখে চোখ রেখে কথা বলবে সে। ছেলেটার প্রাণ ভোমরাটাকে নিজ হাতে অন্য ছেলের হাতে সঁপে দিয়ে গিয়েছে। যদিও রাহুল অনেকবার বলেছে যে সামলে নিয়েছে নিজেকে, কিন্তু বিপাশা তো জানে ছেলেটা ভেতরে ভেতরে ডুকরে মরছে। টাকা জমিয়ে স্পর্শীর জন্য আংটি কিনেছিল রাহুল। সব সময় আংটিটা নিজের পকেটেই রাখে। এই তো এখনও আসার আগে আংটিটা তার হাতে দিয়ে বলেছিল স্পর্শীর স্বামীকে উপহার দিতে। প্রথমে আনতে চেয়েছিল না বিপাশা, বাধ্য হয়ে এনেছে। ছেলেটা মনে করে না দিলে আত্মীয় স্বজনের সামনে মাথা কাটা যেত। হুট করে আসতো তো কোনো উপহার আনা হয়নি। শীঘ্রই ভালো একটা মেয়ে দেখে রাহুলের বিয়ে দিতে হবে, নইলে ছেলেটা তার মরেই যাবে স্পর্শীর শোকে। ফ্লোরের উপর একটা পাটি বিছিয়ে মাথার নিচে এক হাত দিয়ে অন্য হাতে কপাল ঠেকিয়ে শুয়ে আছে পরশ। ভীষণ মাথা যন্ত্রণা করছে। পাশের সেল থেকে ভীষণ চেঁচামেচির আওয়াজ আসছে। আর শুতে পারল না পরশ। থালা বাসন ফেলার শব্দ, মারামারি, গালির শব্দ, মাথা যন্ত্রণা বাড়ছে। উঠে বসে পরশ হাবিলদারকে জিজ্ঞাসা করলো, ওখানে কি হয়েছে? আর বললেন না এমপি সাহেব, নতুন একটা খুনের আসামি আইছে। সারাদিন মারামারি করতেই থাকে। শুনছি এই বেটা নিজের বউয়ের গলা কাইটা খুন করছে, তারপর জেলে আইছে। এইসব খুনিগুলারে ফাঁসি না দিয়া সরকার জেলে পাঠাইছে আমাকেও ভোগানোর লাইগা। পরশ আসলো, কণ্ঠে কাটনে তো এনে বলল, সব খুনিরা খারাপ হয় না। এর স্ত্রীর মতো কিছু বিষাক্ত মানুষের জন্য এরা খুন করতে বাধ্য হয়। এসব বিষধর সাপদের ইচ্ছে করে বারবার খুন করি, একাধিকবার জ্যান্ত করি, আবার খুন করি, কিন্তু আফসোস এদের একবারই খুন করা যায়। ঘাবড়ে গেলেন হাবিলদার। আমতা করে বললেন, আপনি যেন কয়টা খুন করছেন? পরশ আবারও হাসলো, যেন খুনের কথাগুলো বলতে তার ভীষণ ভালো লাগছে, আনন্দ হচ্ছে। স্বাভাবিকভাবে উত্তর দিল, 3টা মার্ডার আর 2টো পঙ্গু করে জেলে এসেছি। 1-2 খুন করে পরশ শিকদার জেলে আসে না। কেটে গেছে প্রায় 2 দিন। এই সময়টাতে পরশ আর স্পর্শের মধ্যে দূরত্ব নয়, বরং খুনসুটি বেড়েছে। দুজনকে আরও গভীরভাবে চিনেছে, উপলব্ধি করেছে স্পর্শীদের ঔষধপূর্ণ আচরণ এখন আর লক্ষ্য করা যায় না, বরং বেশ শান্তশিষ্ট হয়ে শাশুড়ির সাথে পুরো সংসার গুছিয়ে নিচ্ছে। তবে বাদ সেধেছে পরশ। নিত্য নতুন প্রতি মুহূর্ত নানানভাবে জ্বালাচ্ছে সে স্পর্শীকে, যার কারণে বারবার সবার সামনে লজ্জায় পড়তে হয় স্পর্শীকে। সকাল 8টায় রান্নাঘরে দাঁড়িয়ে প্লেট গোছাচ্ছে স্পর্শী। পাশে পিয়াসা আলুর খোসা ছাড়াচ্ছে। প্রেমার ডাক শুনতে পিয়াসা চলে গেলেন বাইরে। সিঁড়ি দিয়ে হাত ঘড়ি পড়তে পরশ নামলো। রান্নাঘরের সামনে এসে আশেপাশে বার কয়েক চাইল, কেউ নেই। গলার আওয়াজ তুঙ্গু তুলে হাঁক ছাড়ল, স্পর্শিয়া, তুমি কি ফিরে আছো? চকিতে তাকালো স্পর্শী। গলার আওয়াজ খাত নামিয়ে তড়িৎ বেগ বলল, হ্যাঁ নেতা মশাই, কিছু লাগবে? আসতে পায়ে পুনরায় রান্নাঘরে ঢুকতে পরশ বলল, হ্যাঁ, আপাতত চমু লাগবে। পার্টি অফিসে যাচ্ছি, আসতে দেরি হবে। তাড়াতাড়ি এদিকে ঘোরো, 4টা চমু দিব। ঘড়ি ধরো, 4 মিনিট লাগবে। 5 মিনিটের সময় আমাকে গাড়িতে থাকতে হবে। ভেবাচাকা খেয়ে গেল স্পর্শী। মুহূর্তেই আশেপাশে তাকালো, কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর চোখ গরম করে বলল, এই আপনাকে এমপি কে বানিয়েছে? হ্যাঁ, অসভ্য পুরুষ, সরুন, কাজ করছি আমি। পরশ শুনল না। এক হাত দিয়ে স্পর্শীকে টেনে নিজের কাছে আনলো। তারপর পরপর 4টে চুমু দিয়ে ঠোঁট কেলি হেসে দিয়ে বলল, মিশন সাকসেসফুল, আসছি আমি। বলি আবার আসতে পাই বেরিয়ে গেল ঘর থেকে স্পর্শী। ঠোঁট মুছতে কিছু ভয়ঙ্কর গালে দিয়ে পরশকে। তারপর আবারও কাজে মনোযোগ দিল। সারাদিন পরশ বা পাভেল কেউই বাড়িতে আসেনি। স্পর্শীর শাশুড়ির সাথে রান্না বান্না
শেষ করে ঘরে আসলো গোসল করে, জানলার সামনে বসে ফোন হাতে নিল। 1:30 বাজে, অথচ লোকটা এখনও আসেনি। সে তো তার নেতামশাইকে খুব মিস করছে। পরশের নাম্বারটাতে কল করতে ওপাশ থেকে কেটে দিল। আশ্চর্য হয়ে গেল স্পর্শী। ওনার এত বড় সাহস, স্পর্শীর ফোন কেটে দেয়। ভীষণ ক্ষেপে গেল স্পর্শী। আবারও দিল ফোন, কেটে দিল পরশ। স্পর্শী আবারও দিল। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে দাঁতে দাঁত চেপে পরশ বলল, মাথা পুরোটাই বিগড়ে গিয়েছে তোমার স্পর্শিয়া। আমি বিজি আছি, মিটিংয়ে আছি এখন। বলে কেটে দিল। মনে হলো যেন স্পর্শী মুখের ওপর কোনো দরজা বন্ধ করলো পরশ। একে তো ছাড়বে না সে। বাড়িতে থাকলে সারাক্ষণ ছুকছাক করতে থাকে, অথচ বাইরে গিয়ে তাকে চেনেই না। মিটিং করছে, ওর মিটিংয়ে 12টা বাজিয়ে দেবে স্পর্শী। গুটি গুটি হাতে মেসেজ লিখলো, নেতামশাই, আপনি আমার কথা না শুনেই ফোন কাটলেন কেন? প্রয়োজনীয় কোনো কথা না থাকলে আমি কি আপনাকে ফোন করতাম? লিখে পরশের নাম্বার সেন্ড হলো। মেসেজটা পড়ার সাথে সাথে কপালে চিন্তার ভাঁজ পড়ল পরশের। বাড়িতে কি কিছু হয়েছে নাকি ভাবতেই মিটিং ফেলে দুটো স্পর্শীকে ফোন দেয়। ওপাশ থেকে বাঁকা এসে স্পর্শী ফোন তোলে, কানে নিয়ে ধীর কণ্ঠে শোধায়, নেতামশাই, ভালো করেছেন ফোন দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে। পরশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্পর্শিয়া? আসলে ঘটনাটা হচ্ছে, আমি আপনাকে খুব ভালোবাসি নেতামশাই। এইমাত্র উপলব্ধি করলাম, তাই ভাবলাম এত গুরুত্বপূর্ণ কথাটা এক্ষুনি আপনাকে বলা দরকার। আপনি খুশি হয়েছেন তো শুনে? পরশ হতভম্ব হয়ে গেল। পরক্ষণেই রাগে নাকের পাটাতন ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে নিশ্চু কণ্ঠে বলল, একবার বাড়িতে আসতে দাও, এসে দাড়ি পাল্লা দিয়ে মাপতে শুরু করব ভালোবাসার ওজন। আমিও তো দেখতে চাই কতটা ভালোবাসে যার ভার নিতে পারছে না। মিটিং সময় আমাকে ডিস্টার্ব করতে হলো। আরে ডিস্টার্ব বলছেন কেন নেতামশাই? আমি তো। পরশ পুনরায় দাঁতে দাঁত চেপে বলল, আর একবার যদি ফোন দিয়ে ডিস্টার্ব করেছো তো থাপড়ে কাল লাল করে দেবো বেয়াদব মেয়ে কোথাকার। মস্কর করা হচ্ছে কাজের সময়। বলেই ফোন কেটে দিল স্পর্শী। তব দেখে কতক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। মনে মনে পড়ল, আশ্চর্য, এমনভাবে বকলো যেন আমি ওনার সাথে বখাটেদের মতো প্রেম করার জন্য পিছু নিয়েছি। আরে বা, ঘরের বউ হই আমি তোর। ধুর, আজকে বাড়িতে আসুক, তারপর দেখাবো মজা। হ্যাঁ। রাত 8টায় টেবিলে বসে পড়ছে আরশি, কিন্তু বাইরে ভাসছে ফোন। স্ক্রিন জল জল করে ভাসছে পাভেলের ছবি। পৃষ্ঠ ওল্টাচ্ছে, একবার ছবি দেখছে তো আর একবার চুমু খাচ্ছে ফোনের উপর। এই মুহূর্তে তার পড়তে ইচ্ছা করছে না, পাভেলের সাথে কথা বলতে ইচ্ছা করছে। অনেক ভেবেচিন্তে নিজেকে দমাতে না পেরে ফোন দিয়েই বসলো পাভেলকে। সাথে সাথেই রিসিভ হলো। ওপাশ থেকে পাভেল শান্ত কণ্ঠে বলল, বলো। অবাক হয়ে গেল আরশি। সে ভেবেছিল হয়তো বড়সড় কোনো ধমক দেবে পাভেল। খুশিতে আটখানা হয়ে আদুরে কণ্ঠে বলল, পড়ছিলাম, কিন্তু মন টিকছিল না। আপনার সাথে বারবার কথা বলতে ইচ্ছে করছিল, তাই টুক করে ফোন দিয়ে বসলাম। ঠোঁট টিপে হাসলো পাভেল। নিজেও আদুরে কণ্ঠে বলল, আচ্ছা, কথা বলতে ইচ্ছে করছিল, ভালো কথা। আগামী 15 মিনিট তোমার, কিন্তু তারপর কিন্তু মন দিয়ে পড়তে বসতে হবে। রাজি? খুশিতে চেয়ার সহ লাফিয়ে উঠল আরশি। উত্তেজিত কণ্ঠে বলল, রাজি রাজি, এক পায়ে রাজি আমি। পাভেল হাসতে হাসতে বলল, আসতে লাফাও, পড়ে যাবে আরশি। দুজন মানবে কথা বলতে লাগলো। বাস্তবিকভাবে কথা নয়, প্রেমলাপ করতে লাগলো। দুজন নিজেদের মনের কথাগুলো উজাড় করে দিতে লাগলো একে অপরকে। অষ্টদশী তার ভালোবাসাকে নিকড়ে দিতে ব্যস্ত। এমন সময় পেছন থেকে দানবীয় হাতটা কান থেকে ফোন টেনে নিয়ে গেল। হকচকে গেল আরশি। সামনেই তাকাতে দেখল জমিরূপী বড় ভাই শুভম শিকদার। গলা শুকিয়ে গেল আরশি, হাত পা অনবরত কাঁপতে লাগলো। সারা শরীর ভয়ের চোটে তরতর করে কাঁপতে লাগলো। ফোন হাতে নিয়ে শুভম লাউডস্পিকারে দিল। ওপাশ থেকে পাভেল হাসের সাথে কথাগুলো ভেসে আসছে, তোমার ওই ভাই না মানলে পরশ ভাই যেমন শুভশ্রীকে তুলে এনেছে, আমিও তোমায় তুলে আনবো। তুমি আসবে তো আমার সাথে? শুভমের বুঝতে বাকি রইল না। এটাকে আস্তে করে ফোন কেটে দিল। তারপর হুট করে ঠাস করে থাপ্পড় বসালো আরশির গালে। মুহূর্তেই হাউমাউ করে কেঁদে উঠল আরশি। শুভম চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে আরম্ভ করলো।
আরশিকে টেনে হিঁচড়ে বসার ঘরে নিয়ে সোফায় বসা শ্যামসুল সর্দারের সামনে ফেলল। তারপর চিৎকার করে বলল, দুদিনের মধ্যে ওর বিয়ে দেবো আমি। লেখাপড়ার কোনো দরকার নাই। সর্দার বাড়ির মান সম্মান সব ওরা দুবোন মিলে মাটির সাথে মিশিয়ে দিল। ছি 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 ছি। থমথমে সর্দার বাড়ি স্তব্ধ হয়ে বসে আছে শ্যামসুল সর্দার। বাড়ির সমস্ত মহিলারা ভয়ে ততষ্ট হয়ে আছেন। সোনালী বেগম নিজের মেয়ের এমন ঘটনা শুনে মুখে আঁচল চেপে ডুব করে কেঁদে উঠলেন। শুভম নীরব হয়ে অন্যদিকে ফিরে আছে। শুধু শব্দ হচ্ছে আরশির ডুব করে কান্নার আওয়াজ। ভয়ে হাত পা কাঁপছে তার। বাবার সামনে ভীষণ লজ্জা করছে। বারবার নিজেকে তিরস্কার করছে। কি দরকার ছিল আজকে ফোন দেওয়ার? এখন কি হবে ভাবনার মধ্যেই ঠাস করে পুনরায় থাপ্পড় মারলেন শ্যামসুল সর্দার। রাগে কাঁপছেন তিনি। এতটুকুই মেয়ে, অথচ বংশের মুখ চুলকানি দেওয়ার জন্য মরিয়া। চোয়াল শক্ত করে চেঁচিয়ে বললেন, তোকে আমি ফোন দিয়েছি কিসের জন্য? বাইরের ছেলেদের সাথে কথা বলার জন্য নাকি ক্লাস করার জন্য? আরশির মাথা ভো ভো করে ঘুরছে। পরপর দুটা থাপ্পড় খেয়ে ছিটকে সোফার ওপাশে পড়ল। সোনালী বেগম ডুকরে কেঁদে উঠলেন, কিন্তু মেয়েকে ধরার সাহস পেলেন না। রোজিনা ছুটে এসে আরশিকে আঁকলে ধরল। তোর সাহস হলো কিভাবে ওই বাড়ির ছেলের সাথে সম্পর্ক রাখার? তুই দেখিসনি স্পর্শিয়ার জন্য কি হয়েছে? তারপরেও কোন সাহসে তুই আবার ফোনে কথা বলছিলে? স্পর্শিয়ার না হয় মা বাপ কেউ কাছে ছিল না, শাসন শিক্ষা কিছুই হয়নি, তুইও কি পাসনি? থেমে বাড়ির মহিলাদের, বাড়িতে এতগুলো মহিলা তোমরা, অথচ একটা মেয়েকে ভালোভাবে শিক্ষা দিতে পারলে না? ও যখন দিনের পর দিন রাতের পর রাত অন্য ছেলেদের সাথে কথা বলছে, তখনই কই ছিলে তোমরা? কারণ নজরে পড়েনি কিভাবে? থরথর করে কাঁপতে লাগলেন শ্যামসুল সর্দার। শুভম দ্রুত পায়ে এসে বাবাকে ধরে সোফায় বসালেন। বলল, আব্বু তুমি শান্ত হও, আমি দেখছি। বাড়ির মান সম্মান যাওয়ার আগে যা ব্যবস্থা নেব আমি। বাড়ি থেকে বের হয়ে গেল শুভম। এখন বাড়িতে থাকলে রেগে কিছু একটা করে বসবে সে। নিজেকে সামলাতে পুকুর পাড়ে আসলো। এরই মধ্যে ফোনের শব্দে পকেটে হাত দিল। আরাফ ফোন করেছে। ও তো নিজস্ব মানুষ, স্পর্শী সম্পর্কিত সব জানে। ওকে বললে হয়তো কোনো সাহায্য করতে পারবে। হ্যালো। আরে কেমন আছিস ভাই? কোনো খবরই তো নেই। আর বলিস না, একটা তো মান সম্মান ডুবিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেছে, এখন অন্যটা প্রেম করছে। আরাপ, একটা সাহায্য করবি? কি সাহায্য? কি লাগবে তুই একবার বল। একটা ভালো ছেলের সন্ধান দিতে পারবি? আমি দুদিনের মধ্যে আরশিকে বিয়ে দেব। আমি কোনো রিস্ক নিতে পারবো না। ওই পরশের বাচ্চা আমার নাকের টোকা থেকে বনগুলো নিয়ে যাবে, আর আমি তা কী করে সহ্য করব? দুবার হেরেছি আমি ওর কাছে, আর পারবো না। এরপরে কোনোভাবে যদি পাভেল আরশিকে নিয়ে পালিয়ে যায় বা আরশি স্বেচ্ছায় চলে যায়, তাহলে দলের লোক আর কেউ আমার সাথে থাকবে না। তখন সবাই বলবে শুভম সর্দার তো ঠিকই তলে তলে আত্মীয়তার সম্পর্ক রেখেছে, অথচ আমাদের বিরুদ্ধে রাখছে। আমি বাজারে উঠতে পারবো না, জনগণ হাসাহাসি করবে। ঠোঁটের উপর আঙুল বোলালো আরাফ। তারপর বলল, আরশির একটা ছবি পাঠাতো আমার হোয়াটসঅ্যাপে। চিন্তায় পড়ে গেল শুভম। আদৌ তার ফোনে আরশির ছবি আছে তো? অনেক খুঁজেও পেল না। দ্রুত ফেসবুকে ঢুকলো আরশির। আইডিতে প্রোফাইল পিক দেওয়া আছে একটা। সেকেন্ডটি সেন্ড করলো আরাফের ফোনে। ছবিটা দেখতেই ঢোক গেল আরাফ। জুম করে নানাভাবে দেখতে লাগলো। শকুনির চোখে ডগর ডগর চোখ, দুটো বাচ্চা সুলভ হাসি, উজ্জ্বল শ্যামরা রং, সব মিলিয়ে ভীষণ পছন্দ হয়ে গেল তার। ফোন কানে নিয়ে শুভমের উদ্দেশ্যে বলল, এটা তো একদম কচি খুকি বাচ্চা মেয়ে। ভাই, এ কি আমাকে বিয়ে করবে? অবাক হয় শুভম। বলল, তোকে বিয়ে করবি মানে? একটু ধাক্কা খেলো আরাফ। ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, তুই জানিস স্পর্শীকে বিয়ে করতে চেয়েছিলাম আমি, এমনকি বাড়ির সবাইকেও জানিয়েছি। এখন বাবা খুব জোর করেছে বিয়ের জন্য। ভাবছি বিয়েটা করেই ফেলবো। তুই বললে কালকেই বাবাকে নিয়ে আসবো। যেহেতু শিকদার বাড়ির সাথে ঝামেলা, তাই যদি ঘরোয়াভাবে বিয়ে হয় তাও আমার কোনো আপত্তি নেই। আরশিকে আমার ভালো লেগে গেছে। আর তুই এত তাড়াতাড়ি ছেলে কোথায় পাবি? বেশি বাঁচতে যাস না আবার পাখি যেন ফুরুত হয়ে না যায়। ভাবনায় পড়ে গেল শুভম। পরক্ষণে আরশি পালিয়ে যেতে পারে ভেবে রাজি হয়ে গেল। বাড়ি ফিরিতে তো পায়ে বাবার সামনে হাজির হয়ে গেল। ধীর পায়ে খাটের উপর বসে বলল, আব্বু, আমি কিছু বলতে চাইছি। কপালের উপর থেকে হাত সরে ধীর কণ্ঠে বলল, কি বলতে চাও? শুভম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তারপর বলল, আব্বু, আরাককে তো চিনো।
আমার বন্ধু যার সাথে স্পর্শীর বিয়ে ঠিক হয়েছিল, তারপর তোমার মেয়ে যা করার করলো। ও তো অপমানিত হয়ে চলে গেল। আশিকে এখন 2-1 দিনের মধ্যে বিয়ে দিতে হবে, নইলে দেখে গেল তোমার আদরের মেয়ের মতো মান সম্মান ডুবে পালিয়ে গেল। আমি আরবকে অনেক রিকোয়েস্ট করেছি, ও রাজি হয়নি। তারপর আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে। আমি চাইছি আপাতত ঘরোয়াভাবে কালকে ওদের বিয়েটা পড়িয়ে দিই। প্রয়োজনে আসি এখানেই থাকলো কিছুদিন। দেখো আব্বু, তুমি দ্বিমত করো না। অনেক রিকোয়েস্ট করার পর আরব রাজি হয়েছে। আগের বারের মতো আবার আমাকে অপমানিত করো না। আর তাছাড়াও যদি তোমার ছোট মেয়েও পালিয়ে যায়, বাজারে মুখ দেখাতে পারবে তো? শামসুল সর্দার করুণ চোখে ছাদের দিকে তাকালেন, বললেন, তুমি ওর বড় ভাই হও, যা করার ভেবেচিন্তে সব দেখে শুনে করো। আমার তোমার ওপর ভরসা আছে। রাহুল কোথায়? ছেলেটা এতদিন পর বাড়িতে এলো, নিজ থেকে থাকতে চাইলো, অথচ ভালো করে আপ্যায়নই করা হলো না। দেখো তো কোথায় আছে। শুভম বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, রাহুল ভাই মনে হয় জেনের সাথে বাজারে গেছে, আমি দেখছি। সকালবেলায় ঘড়িতে 7:30। নাস্তার টেবিলে বসে বেশ অনেকক্ষণ ধরে মোড়াচ্ছে পাভেল। শেষে মুখ ফুটে বলে উঠল, ভাই পরশ রুটি ছিঁড়ে মুখ দিয়ে বলল, বলছি তোদের বিয়ের তো আজ 3 দিন হয়ে গেল, বলছি কোথাও হানিমুনে যাবি না? খুব খুব করে কেসে উঠলেন মহিউদ্দিন শিকদার। মুখের খাবারটুকু শেষ করে টিস্যু নিয়ে বললেন, আমার খাওয়া শেষ। বলি চলে গেলেন রুমে। পিয়াসা ভাজি আনার ছুটে রান্নাঘরে চলে গেলেন। এতক্ষণে নিচু হওয়ার মাথা উপরে তুলে স্পর্শী, কি লজ্জা। এই ভাই দুটো হয়েছে এরকম, কারো কোনো হুঁশ নেই। স্পর্শী পাভেলের দিকে তাকিয়ে বলল, উফ, বাবুর আম্মু তুমি থাকো তো, আমি ভাইয়ার সাথে কথা বলছি তো। বল, তা হঠাৎ আমার হানিমুন নিয়ে পড়ে গেল? সোজা হয়ে বসলো পাভেল, গম্ভীর মুখ নিয়ে বলল, এখন তো একটু ফ্রি আছিস, তেমন কোনো ব্যস্ততাও নেই। আর যাও আছে তা আমি আর সুজন ভাই সামনে নিতাম। বলছি এখন কোথাও একটা বাবুর আম্মুকে নিয়ে ঘুরে আয়, নইলে পরে ব্যস্ততা বাড়লে আর যেতে পারবি না। তোর যা বউ, দেখা গেল ঘুরতে নিয়ে না যাওয়ার অপরাধে মাথা ফাটিয়ে দিল তোর। তেতে উঠল স্পর্শী, বলল, তা কবার মাথা ফাটিয়েছি আপনার ভাইয়ের? উফ, থামবে তোমরা। পরশ চেঁচিয়ে উঠল, তারপর ধীর কণ্ঠে বলল, খারাপ বলিসনি, কিন্তু কোথায় যাওয়া যায়? এতক্ষণ চুপচাপ খাচ্ছিল প্রেমা তড়িৎ বেগে মাথা নিচু করে বলল। লাফিয়ে উঠল স্পর্শী, বলল, আমি জাফলং যাব, ওটা আমার ফেভারিট জায়গা, যদিও এখনো অবধি যাইনি। তাহলে এটাই ফাইনাল, আগামী 5 দিন তোমার হানিমুনের জন্য কনফার্ম করা হলো। একবার ঘুরে আসো, ফুরফুরে মন দিয়ে ভাই হাজির হও। ঠিক মুহূর্তের মধ্যেই সে আত্মসম্পন্ন করবে। ভাই তুমি যে গর্তে মাছ খেয়েছো, আমিও ঠিক সেখানেই উল্টো হয়ে পড়ে আছি। প্লিজ আরশিকে আমার করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। বেবি, তুমি এমন করছো কেন? প্লিজ কাম ডাউন, প্লিজ। এমন আদুরে কণ্ঠস্বর শুনতেই পিছু ফিরল রাহুল। পাশের বট গাছের নিচে একটি দামি গাড়ি পার করা, সেখানেই হেলান দিয়ে কথাগুলো বলছে এক অচেনা ভদ্রলোক। ফোনের ওপাশের লোকটির সাথে এমনভাবে কথা বলছে যেন খুব ভয় পায় তাকে। রাহুলের কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আর একটু সামনে এগিয়ে ভালোভাবে কান পাতল। লোকটি উত্তেজিত হয়ে বলল, সোসিয়া, আর ইউ ম্যাড? আমি বললাম তো আর কটা দিন পর তোমার কাছে আসবো। প্লিজ বেবি, বোঝার চেষ্টা করো। ড্যাডের কাছে আর কটা দিন থাকি। আমার সুইট বেবি, আমার বউটা ভেরি সুইট, সব বুঝে নেবে মিনিটের মধ্যে। হ্যাঁ না, ওকে বেবি, বাই। আই এম বিজি নাও, 1 সপ্তাহের মধ্যে চলে আসবো। আই মিস ইউ। রাহুল এতক্ষণে বুঝল লোকটি তার বউয়ের সাথে কথা বলছিল। নামটাও ভিনদেশি, হয়তো বাইরে বিয়ে করেছে। আর মাথা ঘামালো না, চুপ করে চলে এলো সেখান থেকে। সকাল 11টা। সর্দার বাড়ির সোফায় একজন বয়স্ক কাজী বসে আছেন। পাশেই শামসুল সর্দার এবং তার ভাইয়েরা আছেন। শুভম খুঁটিনাটি পরিদর্শন করছে, আর বাড়ির বউয়ে সবাই ভীষণ ব্যস্ত। কেউ আশিকে সাজাচ্ছে, কেউ রান্না করে, কেউ আবার ঘরদোর গোছাচ্ছে। বিয়ের পর বাসর ঘর এখানেই সাজানো হবে। শুভম রাহুলকে অনেক আগেই ফোন দিয়েছে বাড়ি আসার জন্য, কিন্তু রাহুল তার তো বাড়ির
কিছুতেই মনে টিকছে না। সময় সুযোগ এবং মানুষ খুঁজছে শিকদার বাইরে যাওয়ার জন্য। শুনছে বর এমপি, নিশ্চয়ই খুব ভালো। ব্যাস, দূর থেকে স্পর্শীটাকে এক নজর দেখে সে চলে যাবে, কিন্তু আফসোস কাউকেই পাচ্ছে না। আরাফ তার বাবাকে নিয়ে ভেতরে ঢুকতে ভুরু কুচকে ফেলেন শ্যামসুল সর্দার। পেছনে দুজন গার্ড ছাড়া আর কাউকেই দেখছেন না। তাদের শুভম আপ্যায়ন করে সোফায় বসাতে শ্যামসুল বললেন, বিয়ে বাড়ি যতই ঘরোয়াভাবে হোক, তাই বলে একবারে দুজন কিভাবে হয়? অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন মির্জা আফতার। কণ্ঠে খাত নামিয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন। নড়ে চড়ে বসল আরাফ, বিনিয়ে বিনিয়ে বলল, আব্বু প্লিজ চুপ করো, তুমি রাজি হবে না বলে মিথ্যা বলেছি, হয়েছে এবার? হতাশ হলেন আফতার। আরাফ পুনরায় শ্যামসুল সর্দারের দিকে চাইল, নিজেকে ধাতস্থ করে তার উদ্দেশ্যে বলল, দেখুন আঙ্কেল, শোভাম আমাকে সমস্ত সমস্যার কথাই বলেছে। বিয়েটা যেহেতু ঘরোয়াভাবে বলতে গেলে লুকিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আমি বেশি মানুষ আনলে সব জানাজানি হতে সেকেন্ডও লাগবে না। আপনি চাইলে আমি এক্ষুনি সবাইকে ফোন দিচ্ছি। তবে মন্ত্রীর ছেলের বিয়ে হচ্ছে, কত শত মানুষ আসবে তা কি সামলাতে পারবেন আদৌ? আর যাই বলুন, অনুষ্ঠান তো পরেই করা যাবে। দমে গেলেন শ্যামসুল সর্দার। কাজের উদ্দেশ্যে আশ্রীকে আনা হলো। টান টলতে টলতে শাড়ি পরা অবস্থায় হাজির হলো আশ্রী। দুপাশ দিয়ে দুই চাচি এমনভাবে ধরে আছে যেন ছেড়ে দিলেই পড়ে যাবে আশ্রী। চোখ মুখ অশ্রু টলমল করছে, চোখটাকে টেনেও খুলতে পারছে না, শুধু মুখ দিয়ে বিড়বিড় করে বলছে। শুভম দূরে দাঁড়িয়ে আশ্রীকে দেখে বাঁকা হাসলো। সে নিজেই শরবতের সাথে সামান্য নেশার দ্রব্য মিশিয়ে দিয়েছে, যাতে বিয়ের সময় চেঁচামেচি না করতে পারে। সোফায় ধরে বসানো হলো আশিকে। এরই মধ্যে রাহুল বাইরে থেকে এলো। আলো তো হাসি টেনে বলল, সরি, আসলে আমার খেয়াল ছিল না আজ ওরসির বিয়ে। এরপর কাজী পাশে বসা বড় রূপী আরাফকে দেখে চমকে উঠলো, অবাকি সুরে বলল, এর সাথে ওরসির বিয়ে, কিন্তু উনি তো অলরেডি বিবাহিত। সাথে সাথেই বাজ পড়ল উপস্থিত সবার মাথায়। বর্তমান জেলের দেওয়ালে হেলান দিয়ে হাঁটু মুড়িয়ে বসে আছে পরশ। পাশে চোদ্দ শিক্ষকের উপাসে টুলে বসে গালে হাত দিয়ে বসে আছে হাবিলদার রামু। ভাবনা থেকে বেরিয়ে রামু পরশের উদ্দেশ্যে বলল, সব তো ঠিকঠাকই ছিল এমপি সাহেব, আপনি আবার খুন খারাপি করতে গেলেন কেন? পরশ আসলো, কিন্তু নীরব রইল। রামু অনেকক্ষণ ভেবে জিজ্ঞাসা করল, আর কতদিন সাজা আছে আপনার? পরশ এবারও হেসে দিল, বলল, কতদিন নয় রামু কাকা, সবে তো 4 বছর হলো, এখনো 8 বছর বাকি। ও, 12 বছর জেল আপনার? তারপর কি হইল কইবেন না এমপি সাহেব? পরশ ধীর চোখে তাকালো রামুর দিকে, তারপর পুনরায় হারিয়ে গেল সুধীর অতীতে।